কে এই বাশার আল আসাদ? কিভাবে পতন হলো বাশার আল আসাদের? কেনই বা তাকে নিজ দেশ থেকে পালিয়ে যেতে হলো? এবং কিভাবে তিনি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাম্প্রতিক সময়ে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়েছে। বাশার আল আসাদ তার বাবা হাফিজ আল আসাদের গড়ে তোলা স্বৈরাচারী সাম্রাজ্যে রাজত্ব করেছে। শেখ হাসিনা যেমন ড্যামি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, বাশার আল আসাদও একই রকমভাবে রাশিয়ার কাছে দেশ বিক্রি করে লোক দেখানো নির্বাচনের মাধ্যমে 24 বছর সিরিয়ায় ক্ষমতায় ছিল। বাশার আল আসাদ তার বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে গিয়ে সিরিয়ায় 13 বছর গৃহযুদ্ধ বাঁধিয়ে রেখেছিল, যাতে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং 1 কোটিরও বেশি লোক ঘরবাড়ি হারিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে সিরিয়ায় 90% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সম্প্রতি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ার ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী ও বিতর্কিত এক নেতা। তিনি আধুনিক সিরিয়ার স্থপতি হিসাবে পরিচিত। হাফিজ আল আসাদ 1955 সালে সিরিয়ার বিমান বাহিনীতে পাইলট হিসাবে যোগ দেন। 1940 এবং 50-এর দশকে সিরিয়ায় আরব জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের উত্থান ঘটেছিল। সে সময় হাফিজ বাথ পার্টির সঙ্গে যুক্ত হন। এই দলটি আরব জাতীয়তাবাদ এবং আরব বিশ্বের ঐক্যের পক্ষে কাজ করত। 1963 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখল করে এবং এই অভ্যুত্থানে হাফিজ আল আসাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সে কারণে তাকে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়। 1966 সালে বাথ পার্টির ভেতরে আরেকটি অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের মাধ্যমে হাফিজ ও তার সহযোগীরা দলের উদারপন্থী গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। 1970 সালে হাফিজ তার রাজনৈতিক গুরু সালাহ আল জাদিদকে সরিয়ে সিরিয়ার প্রধানমন্ত্রী হন। এরপর 1971 সালে হাফিজ আল আসাদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তখন থেকে সিরিয়ার বাথ পার্টি দেশটির একচ্ছত্র শাসক গোষ্ঠী হয়ে ওঠে। সেই সাথে হাফিজ আল আসাদ সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং মধ্যপ্রাচ্যে সিরিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 29 বছর হাফিজ আল আসাদ সিরিয়া শাসন করেছে। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিরোধীদের দমন, বাক স্বাধীনতা দমন এবং সামরিক বাহিনীর মাধ্যমে সিরিয়ানদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। হাফিজ আল আসাদ তার বড় ছেলে বাসিল আল আসাদকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছিলেন, কিন্তু 1994 সালে একটি দুর্ঘটনায় বাসিল মারা যায়। তখন হাফিজ আল আসাদের ছোট ছেলে বাশারকে উত্তরসূরি হিসাবে প্রস্তুত করতে সিদ্ধান্ত নেওয়া হয়। বাশার সে সময় লন্ডনে চক্ষু চিকিৎসায় বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যয়ন করছিলেন। তখন তাকে সিরিয়ায় ফিরিয়ে এনে সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া হয়। 2000 সালে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট হন। তৎকালীন সময়ে সিরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়সসীমা ছিল 40 বছর, কিন্তু পিতার মৃত্যুর সময় বাশার আল আসাদের বয়স ছিল মাত্র 34 বছর। এজন্য সংবিধানের বয়স সংক্রান্ত বিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের বয়সসীমা 34 বছর করা হয়, যাতে বাশার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসতে পারে। প্রথম দিকে বাশার সংস্কারপন্থী নেতা হিসাবে পরিচিতি পেয়েছিলেন। তিনি তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন, শিক্ষা খাতে সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন। তবে কিছুদিন পর থেকেই তিনি তার বাবার শাসনের মতো কর্তৃত্ববাদী আচরণ করতে শুরু করেন। বিরোধীদের দমনপীড়ন ও গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা তার শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়, যার ফলে তিনি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন। বাশার আল আসাদের শাসনামলেই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এবং তার শাসনকে বিভিন্ন গোষ্ঠী চ্যালেঞ্জ করতে থাকে। 2011 সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। সে সময় তিউনিসিয়া, মিশর এবং লিবিয়ায় স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সিরিয়াতে এর প্রভাব পড়ে। তখন সিরিয়ার জনগণ বাশার আল আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে। সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল দারায়া শহরে একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে, যেখানে কিছু স্কুল শিক্ষার্থী দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে নির্যাতন চালায়। এই ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে প্রচুর ক্ষোভের জন্ম দেয় এবং এক পর্যায়ে তা বিশাল বিক্ষোভের রূপ নেয়। প্রথম দিকে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ,
তবে সরকার এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বহু মানুষ নিহত হয়। এর ফলে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে এবং ধীরে ধীরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। তখন সিরিয়ার একটি জাতিগোষ্ঠী গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক এবং একাধিক ইসলামপন্থী দল বাশার সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে এই সংঘাত আরও জটিল হয়ে ওঠে। ইরান এবং রাশিয়া বাশারের পক্ষে সমর্থন দেয়, অন্যদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব বিদ্রোহীদের সহায়তা করতে থাকে। তখন থেকে সিরিয়ার গৃহযুদ্ধ একটি দীর্ঘস্থায়ী মানবিক সংকট তৈরি করে, যার ফলে 5 লক্ষাধিক মানুষ নিহত হয় এবং প্রায় 1 কোটিরও বেশি সিরিয়ান শরণার্থী হিসাবে ঘরবাড়ি এবং দেশ ছাড়তে বাধ্য হয়। বাশার আল আসাদের পতনের অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে আবু মোহাম্মদ আল জোলানি। তিনি হায়াত তাহরির আল শাম বা HTS নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান। জোলানি অতীতে আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সিরিয়ার বিদ্রোহীদের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বে HTS সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়। জোলানি মূলত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং আসাদ সরকারের সামরিক অবস্থানগুলোতে আক্রমণ চালাতে থাকে। শেষ পর্যন্ত জোলানির নেতৃত্বেই বিদ্রোহীরা আলেপ্পো এবং দামেস্কের মতো শহর দখল করতে সক্ষম হয়। বাশার আল আসাদের ক্ষমতার পতন সিরিয়ার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক সংঘর্ষের একটি চূড়ান্ত ফলাফল। সিরিয়ার গৃহযুদ্ধের পটভূমিতে বিদ্রোহীরা এমন একটি সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছিলেন, যার ফলে মাত্র 12 দিনের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহীরা তাদের অভিযান শুরু করেছিল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে। চলতি বছরের 27শে নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়, যা ছিল একটি প্রতীকী বিজয়। এই বিজয়ের পর বিদ্রোহীরা অতি দ্রুত অগ্রসর হয়ে একের পর এক শহর দখল করতে থাকে। 30শে নভেম্বরের মধ্যে তারা গুরুত্বপূর্ণ হোমস শহর এবং হামা শহরও দখল করে ফেলে। বিদ্রোহীদের এই দ্রুত অগ্রগতির পেছনে তাদের কৌশলগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসাদ বাহিনী বিদ্রোহীদের থামানোর জন্য যথেষ্ট শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। বিদ্রোহীরা মূলত সরকারি বাহিনীর মধ্যকার সমন্বয়ের অভাবকে কাজে লাগিয়ে তাদের মনোবল দুর্বল করে দেয়। অবশেষে 2024 সালের 8 ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নিতে সক্ষম হয়। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বাশার আল আসাদ একটি ব্যক্তিগত বিমানে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয়। বাশার সরকারের দীর্ঘদিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধের সময় রাশিয়া আসাদকে প্রচুর সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে এসেছে। রাশিয়ার এ ধরনের সমর্থনের পিছনে ছিল মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত স্বার্থ এবং সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটির সুরক্ষা। সিরিয়ানদের কাছে বাশার আল আসাদ ছিলেন একজন ক্ষমতালোভী বর্বর দুর্বল শাসক, যিনি বিদেশিদের সহায়তায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। তবে আসাদ পরিবারের দীর্ঘ 54 বছরের সাম্রাজ্যের পতন এবং বিদ্রোহীদের বিজয়ের পরেও সিরিয়ার জনগণ এবং দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সিরিয়ার ইতিহাসের সঙ্গে বাংলাদেশের স্বৈরশাসক পতনের ইতিহাসের অনেকটাই মিল আছে। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।